সকাল আমার প্রিয় দিদি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ওই সকাল 6:30টায় উঠে নিজেকে 30 মিনিট সময় দিয়ে তারপর চলে এসেছি এখন রান্নাঘরে। এখানে নিয়ে নিয়েছি বকফুল আর কাঁচকলা। তো অনেক বছর পরেই বকফুলটা পাওয়া, তোমরা এর আগের ব্লগে অবশ্যই দেখেছো। তারপরে নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে মাছ, আর মাছে না বেশ ভালোই বরফ জমেছিল। তো এখানে বরফ জমা মাছে যদি একটু লবণ দিয়ে জল দিয়ে রাখা যায় তাহলে কিন্তু বরফটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। ওই জন্যই আর কি নুন জল দিয়ে আর কি রেখে দিলাম। আর এদিকে সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরই মধ্যে মামাম উঠে গেছে, তো ওকে ফ্রেশ করিয়ে আর কি ওর সকালের টিফিন বানাতে চলে এসেছি। আর এখানে বানিয়ে নিয়েছি তোমার সুজি। তো ওকে না ডক্টর আঙ্কেল ন্যানগুঁড়ো দিয়েছিল, কিন্তু ও ন্যানগুঁড়োটা শুধু গুলিয়ে দিলে মোটেই খেতেই চায় না। ওই জন্য ওকে কখনো ন্যানগুঁড়ো বিস্কিটের সাথে গুলিয়ে দেওয়া হয়, আবার কখনো এইভাবে সুজির সাথে গুলিয়ে দেওয়া হয়। এভাবে দিলেই আর কি হয়, ও বুঝতেও পারে না আর খেয়েও নেয়। তো এই যে কন্টেনারের মধ্যে প্যাকেটটা সমেতই রেখে দিয়েছিলাম, প্যাকেটটা ঢেলে রাখিনি, এইভাবে রাখলেই বেশি ভালো থাকে। আর আমার মামামের না খাওয়া দাওয়ার প্রতি সেইভাবে কোনো চাহিদাই নেই, ওকে না জোর জবরদস্তি ধরে বেঁধে আর কি খাওয়াতে হয়। আর যেহেতু ওর এখন স্কুল আছে, তো স্কুলে যাওয়ার আগে ওকে ভাত খাওয়ানো হয়, কিন্তু সকালবেলায় যদি একটু ভারী টিফিন দেওয়া না হয় না, ও স্কুলে যাওয়ার আগে যখন স্নান করে ভাত খেতে বসে ও মোটেও ভাত খেতে চায় না, এবং টাইম হয়ে যায় সেইভাবে আর কি পেট ভর্তি করে খাওয়া হয় না। ওই জন্যই সকালটা একটু ভারী খাবার দিলাম। আমি একটু বেশি পরিমাণে সুজিটা আর কি বানিয়ে ফেলেছিলাম, ঢেকে রেখে দিলাম ওই জন্য। আর এদিকে নিয়ে চলে গেলাম মামামকে খাওয়ানোর জন্য। মামামকে খাইয়ে এসে আর দেখি না বরফটা পুরো ছেড়ে দিয়েছে মাছ থেকে, আর মাছগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এখন নুন হলুদ দিতে গিয়ে দেখি না নুনটা দেওয়ার পরে যে হলুদ বাড়ন্ত নিয়ে আর কি মুদিখানার বাজারগুলো নামিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে আসা হয়েছিল হলুদের প্যাকেট, ডিম, আলু, বেসন, সর্ষের তেল, গোবিন্দভোগ চাল, গোটা সাবান আর স্যাভলন। আর এদিকে না মামাম একটা সস নিয়েছিল, তো ও দোকানে গিয়ে নিজের থেকে সসটা আর কি চেয়ে নিয়েছিল। এই সসটা আনলে ও শুধুই খেতেই থাকে। এদিকে আমি পুরো বাজারটাই নামিয়ে নিয়েছি। আর নেওয়া হয়েছিল না একটু গোটা জিরে। তো আমাদের বেশিরভাগ বাটা মশলাই খাওয়া হয়, গুঁড়োটা খুব একটা খাওয়া হয় না। তো এখানে ওই হলুদের গুঁড়োটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে দোকানে গিয়ে না কাকুকে বলেছি যে একটা সানরাইজের হলুদ গুঁড়ো দিন, কিন্তু উনি বললেন যে সানরাইজের হলুদ গুঁড়োটা খেও না, ওটাতে প্রচন্ড কালার দেওয়া থাকে আর কি, তো শালিমারেরটা নাও। তো শালিমা ওনার কথা শুনে না শালিমারের হলুদ গুঁড়োটাই নিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজতে দিয়ে চলে এসেছে সবজিগুলো কেটে নিতে। তো মাছগুলো ভাজা হতে হতে সবজিগুলো আমার কাটা হয়ে যাবে, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। একা হাতে যেহেতু সবকিছুই সামলাতে হয়, ওই জন্য মাছ ভাজার পাশে যে চুপচাপ দাঁড়িয়ে থাকবো ওটাও করা যায় না, কারণ মামামের স্কুল আছে, মামামের বাবাও খেয়ে চলে যাবে। তো আমার এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিচ্ছি, রান্নাটা এবার বসিয়ে দেবো। তরকারিটা কষাতে দিয়ে এখানে চলে এসেছি, বকফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এর ভিতরে যে একটা লম্বা ডাঁটি থাকে না, ওটাই আর কি ফেলে দিচ্ছি, আর ওর যে সবুজ বোটাটা থাকে সেটাও রেখে দিচ্ছি। এখান থেকে বকফুলগুলো 16 বছর আগে আমি চোখে দেখেছিলাম, তাও আর গাছে। তো সেই সময় খেয়েছিলাম কিনা মনেও পড়ে না। তো বকফুল কিভাবে রান্না করতে হয়, কিভাবে কাটতে হয়, সেগুলো কোনো কিছুই আমার জানা ছিল না। ইউটিউবে সার্চ করে বকফুলের কিভাবে কাটতে হয় আর কি রেসিপি হয় সেটা আমি দেখিয়ে নিয়েছি। ওই জন্যই আর কি বকফুলটা আগের ব্লগে তোমাদের দেখিয়েও রান্না করতে পারিনি। ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম, আর এদিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর মসুর ডাল। তো সেটাই এখন আর নিয়ে এখন ধুয়ে নেব ভালো করে। এদিকে পেঁয়াজ লঙ্কা আদা কেটে নিয়েছি, আর এখানে ভালো করে চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছ যে ছোট্ট হাঁড়িতে বসানো ওভেনের উপরে, তো ওটাতে না আর কি গরম জল বসিয়েছি একটু, কারণ মামামকে স্নান করার সময় হয়ে গেছে। আর এই গরমের সময় না মামামকে হালকা একটু গরম জল দিতে হয়, যেহেতু ওর গরম জলে অভ্যেস হয়ে গিয়েছে, কিন্তু সেইভাবে আর কি গরমটা করা লাগে না। তো সকালবেলা একটু ট্যাঙ্কির জলটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে, তো ওটা শুধু ঠান্ডা কাটানোর মতনই গরম করা হয়। তো এখানে আমি এখন চলে এসেছি চাল আর ডালটা বেটে নিতে। শিলনোড়ায় বেটে খাওয়ার মজাটাই আলাদা। তো আমি সমস্ত কিছু মশলাপাতি বেশিরভাগই বাটনাই খাওয়া হয় আমাদের, আর এতে করে মনে হয় যে শরীরটা অনেকটাই ভালো থাকে। শিলনোড়াটা না একটু ছোটই হয়ে গেছে, তো মামামের বাবাইকে এখান থেকে 5 বছর আগে বলেছিলাম যে একটা শিলনোড়া কিনে দাও আমাকে। তো তখন না একা একি গিয়ে কিনে এনেছিল, আর ছেলের লোক তো অতটা বেশ ভালো বুঝতো না। আর ও বলেছিল যে ছোটখাটো দেখতেও সুন্দর লাগছিল, আর আমরা যেহেতু এখন দুজন আছি, তো পরে তোমাকে আবার একটা বড় কিনে দেবো। কিন্তু এই একবার কেনা হয়ে গেলে যে দ্বিতীয়বার আবার একটা কিনবো, এটা আর কি হয় না। তো এটাতে কাজ করতে করতে আমার না অভ্যেস হয়ে গিয়েছে, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে চাল আর ডালটাও বাটা হয়ে গিয়েছে, আর মশলাটাও
লঙ্কাটাও বেটে নিয়েছি। আর এখানে এখন নুন, হলুদ আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। এদিকে আমি ব্যাটারটা দুভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু মামাম ঝাল খেতে পারে না ওই জন্য ওরটা ঝাল ছাড়া বানাবো আর আমাদেরটা ঝাল দিয়েছি, লঙ্কাটা বেটে নিয়েছি আর কি। আর এখানে সবশেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ফেটালে কি হয়, টেস্টটা অনেকটাই ভালো আসে। এদিকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। তো তোমরা বুঝতেই পেরে গেছো যে বকফুল দিয়ে আজকে কি বানাবো। তো বকফুল দিয়ে না আজকে বড়া বানাবো। আর এদিকে সর্ষের তেলটা ছিল না, ওই জন্য আর কি সর্ষের তেলের প্যাকেটটা কেটে এখন সর্ষের তেলটা বোতলে ভরে নিচ্ছি। এদিকে যে গরম জলটা বসিয়েছিলাম ওটা না একটু হালকা করে আর কি মামামকে স্নানের জলে বসিয়ে রেখে দিয়ে এসেছি। তো সবকিছুই দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি। রান্না হয়ে গেলে মামামকে আর কি খাওয়াতে হবে। এখন বড়াগুলো ভেজে নেব। এদিকে বড়াগুলো ভাজতে দিয়ে ঢেকে রেখে গেছিলাম মাম্মামকে স্নানের জল থেকে তুলিয়ে দিতে। তো ওকে তুলিয়ে আর কি মুছিয়ে রেখে এসেছি। বলতে নতুন কিছু রেসিপি করার মজাটাই আলাদা, সেই জন্য আর কি ফুলগুলো ধুয়ে প্লেটের মধ্যে আমি এত সুন্দর করে সাজিয়েছিলাম না, তারপরে বড়াগুলো ভাজতে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার চলে এসছে। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামের জন্য নিয়ে নিয়েছি ঝাল ছাড়া বড়া ভাজা আর অল্প একটু করে ঝোল ছাড়া তরকারি, কারণ ওতে একটু না লঙ্কা হয়ে গেছিল। তো এখানে রান্না করে নিয়েছি কাঁচকালো আলু আর মাছের ঝোল, আর ওদিকে বড়া ভেজে নিয়েছি। তো এখন বাসনগুলো আমি ধুয়ে নেব। মাত্র রান্না করে কড়াইটা নামালাম, আর কড়াইটা না প্রচন্ড গরম ছিল, ওই জন্য আর কি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। আর এখানে কড়াইটাও ঠান্ডা হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে ধুয়ে নিতে আগের ব্লগে আমার কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। তো সেই কমেন্টগুলোর এখন রিপ্লাই দেব। মামনির সংসার থেকে দিদি ভাই লিখেছিলেন, প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর অরণ্যার সংসার থেকে দিদি ভাই লিখেছিলেন, নতুন বন্ধুত্ব করলাম, তুমিও পাশে থেকো, 768 করে দিলাম, অপেক্ষায় রইলাম। অরণ্যার সংসার দিদি ভাই, আপনার পরিবার থেকেও আমি ঘুরে এসেছি, আমার মতন আপনারও ছোট্ট একটা পুষ্কুসোনা আছে। তো খুব সুন্দর, ধন্যবাদ আপনাকেও। এসবি ডেলি রুটিন লাইভ ব্লগ থেকে দিদিভাই আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার এখানে বাসনগুলো ধোয়া কমপ্লিট আর জায়গার বাসন জায়গায় রেখে দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আর ভাত বসিয়েছিলাম, একটু ফ্যান না পড়ে গেছিল, ওই জন্য আর কি সাবান জ্বালিয়ে নিয়ে একটু ওভেনটা ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই সাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে তোমার নিমাইল জল দিয়ে পুরো জায়গাটাই মুছে নেব আর কি। তাড়াহুড়োর মধ্যে না অনেক কিছুই শেয়ার করতে পারলাম না, যেহেতু রান্নাঘরটা মোছা হয়ে গেলে স্নানে যেতে হবে, স্নান থেকে এসে পুজো দিতে হবে, তারপরে মামাকে রেডি করে নিয়ে স্কুলে যাব, ওই জন্য আর কি অনেক কিছুই দেখাতে পারলাম না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো একটু নতুন ব্লগে সকলের সাথে দেখা হবে।